তালুকদার বাড়ির চারপাশের পরিবেশটা বেশ মনোমুগ্ধকর। এক অদ্ভুত স্নিগ্ধতা জড়িয়ে আছে চারিপাশে। চেনা নিয়মে বয়ে চলছে সবার জীবন। সকালের নরম আলো গড়িয়ে সবেমাত্র দুপুর নামতে শুরু করেছে। সূর্যটা এখন ঠিক মধ্য গগনে। আকাশ থেকে যেন অগ্নিবৃষ্টি হচ্ছে, কাঠফাটা রোদ্দুর আর সোনার রবির তীব্র আলোয় প্রকৃতি যেন ফুটছে এক মহা সমারোহ। মনিতা রান্নাঘরে পা রাখলো। নবনী এক মনে সবজি কাটছিল। মনিতার কথা না বাড়িয়ে তার পাশে এসে কাজে হাত লাগালো। তবে শুধু হাত চালালোই নয়, নবনীকে একটু খোঁচা দেওয়ার লোভটাও সে সামলাতে পারল না। ঠোঁটের কোণে চপল হাসি ফুটিয়ে মৃদুস্বরে টিপ্পনি কাটলো, তার সুখবরটা কবে পাচ্ছি বড় ভাবিজি? আচমকিক এই প্রশ্নে নবনী চট করে তাকালো। মনিতার চোখের দুষ্টুমি আর ঠোঁটের কোনো অর্থপূর্ণ হাসিটা ধরতে আর বিন্দুমাত্র সময় লাগলো না। পরের মুহূর্তে এক তীব্র সংকোচ আর লজ্জায় রাঙা আবার ছড়িয়ে পড়ল নবনীর দুগালে। সে অপ্রস্তুত হয়ে শাড়ির আঁচলটা টেনে কাঁধের ওপর আরেকটু তুলে দিল। তারপর আমতা আমতা করে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে বলল, ফাজলামি করো না তো, তেমন কিছু নয়। মনি তার আরেকটু ঝুঁকে এসে জানতে চাইল, কেন কেন বলো না? নবনী ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেল। তার মনের ভেতরে একটা জটিল টানাপোড়েন চলছে। সব মিলিয়ে সে বেশ দোটানায় পড়েছে। একটা দীর্ঘশ্বাস ফেলে সে বলল, আসলে আমি নিজেই এখন চাইছি না। দিয়া তো এখনো বড্ড ছোট। নবনীর মুখের এই সংশয় দেখে মনিতার মনে অন্য এক আশঙ্কার মেঘ জমল। সে ভাবল হয়তো দিব্যর দিক থেকেই কোনো আপত্তি আছে, আর এমন পরিস্থিতিতে পুরুষের মন বোঝা দেয়। আপত্তি থাকাটা খুব একটা অস্বাভাবিকও নয়। মনিতার প্রফুল্ল মুখটা নিমিষেই গম্ভীর হয়ে গেল। চোখের দৃষ্টিতে একরাশ চিন্তা ফুটিয়ে সে বেশ সিরিয়াস গলায় জিজ্ঞেস করলো, ভাইয়ার দিক থেকে কোনো সমস্যা আছে নাকি? মনিতার অমন থমথমে আর গম্ভীর মুখাভাব দেখে নবনী আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে খিলখিল করে হেসে ওঠে। মনিতার গায়ে আলতো একটা ধাক্কা দিয়ে বলল, আরে না, একদম তেমন কিছু নয়। উনি তো এই ব্যাপারে আগে থেকেই ভীষণ আগ্রহী। যদিও মজা করে বলেছেন কি না আমি ঠিক জানি না, তবে ওনাকে যতটুকু চিনেছি আর বুঝেছি, আমার মনে হয় না এ নিয়ে উনি কোনো আপত্তি করবেন। মনিতা এক বুক স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতক্ষণ যেন একটা অজানা আশঙ্কায় তার দম আটকে আসছিল। মুহূর্তের মধ্যে তার মুখের সেই মেঘলা ভাব কেটে গিয়েছে, না চপলতা ফিরে এলো। সে উচ্ছ্বসিত গলায় বলে উঠল, এটা অবশ্য তুমি একদম ঠিক বলেছ। আমি তো ওনাকে অনেক দিন ধরে দেখছি। ভাইয়া মানুষটা বড্ড ভালো, মনটা বড্ড উদার। সত্যি বলতে কাব্য আর আমার বিয়েটা যে শেষ পর্যন্ত হলো, তার পেছনে মূল অবদান কিন্তু ওনারই ছিল। তবে প্রথম প্রথম না ভাইয়ার জন্য আমার ভীষণ কষ্ট হতো জানো। খুব ভালো হয়েছে যে ভাইয়ার জীবনের শেষমেশ তুমি এসেছো, নয়তো আগের স্ত্রীর যা তা ছিল। মানুষ হিসেবে উনি তোমার মতোই কোনো একজনকেই ডিজার্ভ করেন, যে ওনাকে মন থেকে ভালোবাসবে। কথার পিঠে কথা বলতে গিয়ে হঠাৎ করেই মনিতার টনক নড়ল। নিজের শেষ বাক্যটা উচ্চারণ করতেই তার বুকের ভেতরটা চ্যাত করে উঠল। এসে কি বলে ফেলেছেন? অবনী যে নবনীর আপন বড় বোন, এই সত্যটা উত্তেজনার বশে সে মুহূর্তের জন্য একদম ভুলে গিয়েছিল। নিজের জিভ কামড়ে মনিতা যখন মনে মনে অনুশোচনা করছে, তখনই নবনী কৌতূহলী চোখে তার দিকে তাকালো। শান্ত গলায় প্রশ্ন করলো, কোনো সমস্যা ছিল কি? মনিতা নিজের ভেতরের অস্বস্তিটা ঢাকার জন্য ঠোঁটে একটা জোরপূর্বক কৃত্রিম হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করলো। আমতা আমতা করে বলল, না মানে তেমন কিছু না। মনিতা সত্যিটা না বললে কিন্তু আমি খুব রাগ করব। মনিতা এক মুহূর্তে দ্বিধাগ্রস্ত চোখে চেয়ে মৃদুস্বরে বলল, বললেও তো রাগ করবে কেন শুনি? ওই যে আগের স্ত্রী তো তোমার আপন বোন ছিলেন। নবনী ধীর স্থির গলায় উত্তর দিল, আপাতত ধরে নাও সে শুধু আমার স্বামীর প্রথম স্ত্রী ছিল। তুমি নিঃসংকোচে বলতে পারো। মনিতা কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। অতঃপর একটা দীর্ঘশ্বাস ফেলে সে বলতে শুরু করলো, আসলে ভাইয়ের সাথে ওর সম্পর্কটা মোটেও ভালো ছিল না। এটা আমি ওর নিজের মুখ থেকেই শুনেছিলাম। ওর বয়স তখন কম ছিল। বাড়ির লোক বড় লোক ছেলে দেখে ওর নিজের পছন্দের কোনো তোয়াক্কাই করেনি। এক প্রকার জোর করেই ভাইয়ের সাথে বিয়ে দেওয়া হয়েছিল। ভাইয়ের নিজের সর্বস্বটা দিয়ে সম্পর্কটা মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ওর দিক থেকে কোনো সাড়াই ছিল না। সারাক্ষণ দুজনের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। বাড়ির সবাই যে কতটা বিরক্ত আর অশান্তিতে ছিল তা মুখে বলে বোঝানো যাবে না। ভাইয়া কাজের সূত্রে কত ইভেন্টে যেত, ও কখনো সাথে যেতে চাইতো না। ওর নাকি মনে হতো ভাইয়ার পাশে তাকে একদম মানায় না, আরও কত কি। আর এরপর একদিন হঠাৎ করে জানতে পারলাম। বলতে বলতে মনিতা হুট করে চুপ হয়ে গেল। যদিও নবনী অভয় দিয়েছে সে রাগ করবে না, তবুও তো রক্তের টান। একজনের আপন মৃত বোনকে নিয়ে তার সামনে এত কথা
বলা কি ঠিক হচ্ছে? তাছাড়া নবনী যখন এসবের কিছুই জানে না, তার মানে দিব্য নিজেও কখনো অতীত নিয়ে ওর সামনে মুখ খোলেননি। তাহলে সে কেন অযাচিতভাবে এই অপ্রিয় সত্যগুলো তার কানে তুলবে? যতটুকু বলেছে ততটুকুই বোধহয় বড্ড বেশি বলা হয়ে গেছে। মনিতার কথাগুলো শুনে নবনী একদম স্তব্ধ হয়ে গেল। তার হাত থেকে সবজি কাটা ছুরিটা যেন আলগা হয়ে আসতে চাইল। বিয়ের পর নবনী কেন বাপের বাড়িতে এত কম যেত, তার কারণ হিসেবে বাড়ির সবাই ভাবত শ্বশুরবাড়ির রাজকপালা সুখে অন্ধ হয়ে সে হয়তো বাপের বাড়িকে ভুলে গেছে। অথচ অবনী যে মনে মনে একটা তীব্র ক্ষোভ আর সুপ্ত অভিমান নিয়ে নিজেকে সবার থেকে গুটিয়ে নিয়েছিল, তা বাড়ির কেউ গুণাক্ষরও টের পায়নি। দিব্যকে তখন অবনীর পছন্দ নাও হতে পারে, এটা তো অসম্ভব কিছু নয়। তাছাড়া তখনকার দিব্য আর আজকের দিব্যর মধ্যে যে আকাশ পাতাল তফাৎ। নবনী নিজেই তো প্রথম প্রথম অবাক হয়েছিল। তবে কি এই চরম তিক্ত অতীতটাই দিব্য তালুকদারের এভাবে বদলে যাওয়ার মূল কারণ? মনিতার মুখের দিকে চেয়ে বলল, কি হলো, চুপ করে গেলে যে? মনিতা বলল, তুমি বরং বাকিটা ভাইয়ার কাছ থেকেই জেনে নিও, যদিও উনি কখনো নিজে থেকে বলেন। এমনিতে একজন মৃত মানুষ সম্পর্কে আমার এভাবে এত কথা বলা একদম উচিত হয়নি। সত্যি আমি ভুল করে ফেলেছি। নবনী নরম গলায় বলল, মনিতা, মন খারাপ করেছ কেন? আমি মোটেও খারাপ কিছু বলনি। জীবনে এসব সত্যি স্বাভাবিক। আচ্ছা, তুমি একটা কথা জানো, প্রথম প্রথম কিন্তু আমিও তোমার ভাইয়াকে একদম পছন্দ করতাম না। কথাটা শুনে মনিতার চোখের পলক থমকে গেল। সে বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো, আর এখন? এখন করো? নমিনী ক্ষণিকের জন্য একটু হাসলো। এখন বোধহয় একটু বেশিই পছন্দ করি। আমার তো মনে হয় উনি নিশ্চিত কোনো জাদু করেছেন। দুজনে একসাথে খিলখিল করে হেসে উঠল। কলরব রান্নাঘরে এসে ঢুকলো। দুই ভাবির হাসি মুখ দেখে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কি নিয়ে এত হাসাহাসি হচ্ছে শুনি? মাথায় একটা ক্যাপ লাগিয়ে রাখা কলরবের দিকে তাকিয়ে মনিতার ঠোঁট উল্টে বলল, ভাইয়া, তোমার মাথায় এখন যথেষ্ট চুল গজিয়েছে। তাছাড়া এই ভরদুপুরে বাড়ির ভেতরে ক্যাপ পরে থাকার কি দরকার শুনি? কলরব ওদের আরও কাছাকাছি এসে দাঁড়ালো। টেবিলের উপর রাখা ঝুড়ি থেকে একটা লাল টকটকে আপেল তুলে নিয়ে তাতে কামড় বসালো। তারপর চিবোতে চিবোতে বলল, তুমি বুঝবে না ভাবি, যতদিন না আমার আগের সেই চুল পুরোপুরি ফিরে পাচ্ছি ততদিন এই ক্যাপ আমার মাথায় থাকবে। আচ্ছা শোনো না ভাবি জানেরা, একটা আবদার আছে কিন্তু। নবনী কৌতূহলী গলায় বলল, কি আবদার শুনি? একটা পিকনিক করলে হয় না? এই একঘেয়ে বাড়িতে বসে বসে আমি বোর হচ্ছি। কতদিন হয়ে গেল বলো তো, বাড়িতে কোনো হই হুল্লোড় নেই, কোনো আনন্দে নেই। কলরব বেশ মনমরা হওয়ার বান করে বলল। মনিতা তাকে থামিয়ে দিয়ে বলল, খুব বেশি দিন অবশ্য হয়নি ভাইয়া, তবে এখন পিকনিকের ভূত মাথা থেকে নামাও। পরশুদিন বোধ হয় ইহান আর ইভানের মুসলমানি হবে। আব্বু সকালে বলছিলেন, বড় করে না হলেও ছোটোখাটো একটা পারিবারিক অনুষ্ঠান করবেন। অনুষ্ঠানের কথা শুনে কলরব হতাশ হয়ে বলল, তাহলে তো হয়েই গেল। দূর বাবা। নবনী হেসে জিজ্ঞেস করলো, তোমার কি কিছু লাগবে? হঠাৎ রান্নাঘরে এলে যে? আসলে দুপুরের মেনুতে আমি একটু বিরিয়ানি খেতে চাই, ওটাই বলতে এসেছিলাম। পাবো তো? তোমরা চাইলে রান্নায়ও আমি একটু হাত লাগাতে পারি, আমি এমনিতেও বেকার। কলরবের রান্নায় সাহায্য করার কথা শুনে মনিতা কিছু একটা বলার জন্য মাথা নাড়ল, কিন্তু ঠিক তখনই বাহিরে নজর পড়তে সে থমকে গেল। দেখল নিজানা গুটি গুটি পায়ে সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছে, অথচ এই অসময়ে মোটেও তার কলেজ ছুটি হওয়ার কথা নয়। মনিতা অবাক হয়ে আঙ্গুল উঁচিয়ে বলল, ওটা নিজানা না? কিন্তু এই সময়ে বাড়িতে কি করছে? কলরব আর কোনো কথা বাড়ালো না। রান্নাঘর থেকে অত্যন্ত ধীর পায়ে বেরিয়ে এলো সে। নিজানার আচমকে এই অসময়ে বাড়ি ফেরাটা তার মনেও খটকা তৈরি করেছে। কৌতূহল নিয়ে নিজের ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকতে সে কিছুটা অবাক হলো। পুরো ঘরটা শুনশান, একদম ফাঁকা। মেয়েটা তো মাত্রই ঘরের দিকে গেল, তাহলে গেল কোথায়? ঘরের ভেতর থেকে পোপানির শব্দ ভেসে এলো কলরবের কানে। সে পা টিপে টিপে খাটের উপর গিয়ে দেখলো নিজানা মেঝেতে বসে আছে, খাটের ফাঁসে পিঠ ঠেকিয়ে। মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কলরব একটা দীর্ঘশ্বাস ফেলে ওর আরও কাছে গিয়ে দাঁড়ালো। কারো পায়ের আওয়াজ আর উপস্থিতি টের পেয়ে নিজানা তাড়াহুড়ো করে হাতের উল্টো পিঠ দিয়ে বার কয়েক চোখ মুছে নেওয়ার চেষ্টা করলো। কলরব কোনো বনিতা না করেই ঠিক পাশটাতে খাটের উপর পা ঝুলিয়ে বসলো। তারপর গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, সমস্যা কি? নিজানা কোনো উত্তর দিল না।
নিজের কান্না চেপে রাখার আপ্রাণ চেষ্টা করেও সে পারল না, উল্টো কোপানির বেগ আরও বেড়ে গেল। অনবরত জল গড়িয়ে পড়ার কারণে তার উৎপোষা মুখটা এতক্ষণে টকটকে লাল হয়ে উঠেছে, চোখের কাজল লেপটে একাকার অবস্থা। কলরবের এই অবস্থা দেখে কিছুটা অধৈর্য হয়ে আবারও জিজ্ঞেস করলো, কি হয়েছে বলবি তো? কিছু না, নিজানা অত্যন্ত ক্ষীণ আর জড়ানো গলায় জবাব দিল। ওর এই এড়িয়ে যাওয়ার চেষ্টা দেখে কলরব ধমকে উঠল। আমি জিজ্ঞেস করেছি কি ভাল্লা হয়েছে, তুই নিজে বলবি নাকি আমি কলেজে গিয়ে নিজে সব জেনে আসবো? নিজানা চমকে উঠল, রাগী চোখে কলরবের দিকে তাকালো। এমনিতে নিজের ভেতরের পরিস্থিতি বিপর্যস্ত, তার উপর কলরবের এই অকারণ ধমক, সব মিলিয়ে তার ভেতরের চেপে রাখা ক্ষোভটা এবার তপ্ত হয়ে বেরিয়ে এলো। জাঝালো গলায় বলল, বললাম তো কিছু না। শুনে কি করবে তুমি? পারবে কিছু করতে? শুধু এমন চিৎকারই করতে পারো তুমি কলরব। একজন মানুষ এভাবে কাঁদছে আর তুমি তার সাথে এমন ব্যবহার করছো? কলরব একটা দীর্ঘশ্বাস ফেলে নরম গলায় বলল, আচ্ছা ঠিক আছে, সরি, কিন্তু তুই না বললে আমি কিভাবে বুঝবো যে কি হয়েছে? কলেজে গিয়েছিলি তো, আবারও পরীক্ষায় নম্বর কম পেয়েছিস, দূরে এটা নিয়ে এত রিয়েক্ট করার কি আছে? এমন তো আসলেই হতে পারে, একটা ছেলে সবার সামনে আমাকে অপমান করেছে। কথাটা বলে সে চট করে নিজের মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। নিজানার মুখের এই একটা বাক্য শুনে কলরব পুরো থমকে গেল। মুহূর্তের মধ্যে সে খাট থেকে চট করে নেমে মেঝেতে নিজানার ঠিক মুখোমুখি এসে বলল, অস্থির হয়ে জিজ্ঞেস করলো, কোন ছেলে? কি বলেছে? নিজানা মুখ ঘুরিয়ে জেদ ধরে বসে রইল, চোখ দিয়ে অনবরত নোনার জল গড়িয়ে পড়ছে। কলরব নিজেকে সামলাতে পারল না, নিজের দুই হাতে রাজলায় নিজানার দুই গাল আগলে ধরল, তারপর আলতো করে মুখটা ঘুরিয়ে আনলো নিজের দিকে। ব্যাকুলতা নিয়ে জিজ্ঞেস করলো, বল না, কে কি বলেছে তোকে? কলরবের হঠাৎ নরম স্পর্শ আর আকুলতা দেখে নিজানার ভেতরের সমস্ত বাঁধ ভেঙে গেল। কলরবকে শক্ত করে জড়িয়ে ধরল, নিজের মাথাটা গুঁজে দিল কলরবের ছড়া বুকের ঠিক মাঝখানটায়। কলরবও কোনো দ্বিধা না করে দুই হাত দিয়ে শক্ত করে আগলে নিল ওকে, এক হাত দিয়ে ওর মাথায় বিলি কেটে শান্ত করার চেষ্টা করতে লাগলো। সে নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করলো, অতঃপর কলরবের বুক থেকে মাথা না তুলে অত্যন্ত কম্পিত আর ভাঙা গলায় বলতে শুরু করলো, আজকে কলেজে একটা বিতর্ক প্রতিযোগিতা ছিল। আমার কোনো পূর্ব প্রস্তুতি ছিল না, এমনকি আমি এই ব্যাপারে আগে থেকে জানতামও না। স্যার হঠাৎ ক্লাসে এসে আমাকে যোগ দিতে বললেন। আমি প্রথমে রাজি হয়নি, কিন্তু পরে উনি খুব করে রিকোয়েস্ট করলেন, বললেন এটা নাকি কলেজের জন্য খুব ইম্পর্টেন্ট। অত অনুরোধ দেখে আমি শেষ পর্যন্ত বললাম ঠিক আছে। কলরব মনোযোগ দিয়ে ওর কথা শুনছিল, মাথায় হাত বোলাতে বোলাতে অত্যন্ত শান্ত গলায় জিজ্ঞেস করলো, তারপর? নিজানা পুনরায় বলল, সিটি কলেজ থেকে অপরপক্ষের প্রতিযোগী দলটা এসেছিল, ওরা তিনজনই ছেলে। বিতর্কে আমরা মাত্র 2 পয়েন্টের ব্যবধানে হেরে যাই। আর সত্যি বলতে ওখানে আমার একটা ছোট মিস্টেক ছিল। প্রতিযোগিতা শেষ হওয়ার পর যখন আমি হলরুম থেকে বেরিয়ে চলে আসছিলাম, তখনই ওরা আমাকে লক্ষ্য করে নানান আপত্তিকর কথা বলতে শুরু করে। ওরা তোমাকে চেনে কলরব, আমাদের বিয়ের ব্যাপারেও ওরা সব জানে। ওরা আমাকে ভাবি বলে সম্বোধন করছিল আর এইসব নিয়ে বড্ড নোংরা নোংরা ইঙ্গিত করছিল। কথাটা শেষ করতে নিজানা আবার ফুঁপিয়ে কেঁদে উঠল। প্রতিটা শব্দ যেন কলরবের কানের পর্দায় গিয়ে বিঁধল। তার সুঠাম ছোঁয়ালটা শক্ত হয়ে উঠল, রাগে মনে হলো তার শরীরের প্রতিটি শিরা উপশিরায় রক্তকণিকাগুলো এক তীব্র আক্রোশে ছটফট করে উঠছে। হাতের মুষ্টি এতটাই শক্ত করে বাঁধল যে নখগুলো হাতের তালুতে গিয়ে বিঁধল। দাঁতে দাঁত চেপে ভেতর থেকে আসা তীব্র রাগটা কোনো মতে নিয়ন্ত্রণ করে ভারী গলায় জিজ্ঞেস করলে, কি বলেছিল ওরা? নিজানা কলরবের বুক থেকে মাথা সামান্য একটু উঁচু করে তার মুখের দিকে তাকালো। কলরবের চোখের মনে রাগে জ্বলজ্বল করছে। সে নিথর দৃষ্টিতে নিজানার দিকে চেয়ে আছে। নিজানা সেই তীব্র দৃষ্টির মুখোমুখি হতে পারল না। সে আবার আগের মতো কলরবের বুকের মাঝে নিজের মুখটা লুকিয়ে ফেলল। কলরব তাকে বারণ করল না, নিজের 2 হাত দিয়ে নিজানাকে আরও একটু শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। নিজানা ওভাবেই বলল, বলছিলাম আমার নাকি এসব না করে ঘরে গিয়ে সংসার করা উচিত, রান্নাবান্না করা উচিত। বিতর্ক প্রতিযোগিতা নাকি আমার জন্য নয়, আমি নাকি সেকেন্ড হ্যান্ড জামাইয়ের কোলে বসে থাকাটাই মানে। তোমার সাথে থাকলে এর থেকে বেশি কিছু করা নাকি আমার পক্ষে কোনো দিনও সম্ভব না। জামাই সামলাতে সামলাতেই তো দিন পার হয়ে যাবে, পড়ার সময় পাবো কিভাবে? বাকি কথাগুলো খুব নোংরা ছিল, কুৎসিত, আমি ওসব মুখেও আনতে পারবো না। কলরব শান্ত গলায় বলল, চুপ কর, ঠিক আছে, তোকে আর কিছু বলতে হবে না, শুধু এইটুকু বল ওই ছেলেটার নাম কী ছিল?
আজান রহমান। নামটা শোনা মাত্রই কলরবের রাগ যেন একে ধাক্কায় দ্বিগুণ হয়ে গেল। নামটা তার পরিচিত, খুব চেনা। নিজের অতীত জীবনের একটা চ্যাপ্টার যেন চোখের সামনে ভেসে উঠল। নিজানা একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, ওরা তো আমাদের সিনিয়র ছিল, তোমাকে কিভাবে চেনে? ফ্রেন্ড ছিল আমার। ওই জঘন্য ছেলেটা তোমার বন্ধু ছিল? কলরব আমতা আমতা করে বলল, আরে ছিল, আগে ছিল, এখন বাদ দে এসব লম্বা কাহিনী। কিন্তু একটা কথা বলতো, তুই নিজে কিছু বলতে পারিসনি? লেদা বাচ্চা কোথাকার, তোর ঘরে যে এত এত ট্রফি সাজানো আছে, ওখান থেকে 2-3টা নিয়ে ওদের মুখে ছুঁড়ে মারতিস। আমার সাথে কখনো কেউ এভাবে কথা বললিনি তো। আমি অভ্যস্ত নেই, আমার খুব কষ্ট হয়েছে, খুব বাজে লেগেছে। কলরব একটা দীর্ঘশ্বাস ফেলে ওর চোখের ফাঁসটা আঙ্গুল দিয়ে মুছে দিল। বিরক্ত গলায় বলল, আচ্ছা বুঝতে পেরেছি, একদম নুনির পুতুল একটা। নিজানা একটু চুপ করে রইল। কলরবের বুক থেকে মাথাটা তুলে চোখের দিকে তাকালো, নিচু গলায় জিজ্ঞেস করলো, তুমি কি ওদের কিছু বলবে না? কলরব স্বাভাবিকভাবে কাঁধ জাকিয়ে বলল, না, কী বা বলতে পারি আমি। নিজানা যেন কলরবের এই নিষ্প্রিয় উত্তরে কিছুটা আশাহত হলো। হতাশা নিয়ে মুখটা নিচু করে শুধু বলল, তাই তো। কলরবকে আর কিছু বলতে পারেনি নিজানা। তার এই নিষ্প্রিয় আচরণে নিজানা আহত হয়েছে। কলরবকে ছেড়ে উঠে দাঁড়ালো। মনের ভেতর দলা ফাঁকানো কষ্ট আর অপমানের মেঘগুলো কিছুতেই বাষ্পীভূত হতে দিল না। আলমারি থেকে নিজের পোশাক বের করে নিয়ে কোনো কথা না বলে দ্রুত ওয়াশরুমে চলে গেল। কলরব কিছুক্ষণ ওভাবেই বসে রইল। তারপর নিজের গিটারটা বের করলো, বিছানায় পা ঝুলিয়ে বসে আলতো হাতে তাতে আঙ্গুল বুলালো। অনেক দিন গিটারটা দেখা হয় না, বাজানো তো দূরের কথা, ধুলোর আস্তরণ পড়েছে তাতে। গিটারটা নিয়ে বিছানায় বসলো সে। ওয়াশরুম থেকে বেরোতে নিজানার খুব একটা সময় লাগলো না। দ্রুত গোসল শেষ করে ভেজা চুলে বের হলো সে। বেরোতে বেরোতে হঠাৎ কলরবের দিকে তাকাতেই তার চোখ ছানা বড়া হয়ে গেল। কলরবের হাতে ওটা কি? একটা শার্ট দিয়ে গিটার মুছছে সে। নিজানা দ্রুত ভাবে এগিয়ে এসে এক প্রকার ছিনিয়ে নেওয়ার মতো করে ওর থেকে শার্টটা নিয়ে নিল। কলরব মুখ তুলে চাইল। তার শান্ত নির্লিপ্ত চাউনি যেন নিজানার রাগটা আরও বাড়িয়ে দিল। সে জাজালো গলায় বলল, চলবে। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।